বাংলাদেশ পাখির চোখ করবে অ্যান্টিগার ওই মাঠে এবং বলে রাখা ভালো যে এই মাঠটাতে ব্যাটিং বোলিং দুই সাইডেই সমান সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আগের যত পরিসংখ্যান সেগুলো আসলে সেরকমই বলে, পেস এবং স্পিন দুই সাইডেই সমান শক্তিধর হয়ে উঠতে পারে যে কোনো দল। সেই জায়গা থেকে আসলে পরিসংখ্যানের আলোকে কারা এগিয়ে থাকবেন সুপার 8-এর প্রথম ম্যাচটায় সাউথ আফ্রিকা ভার্সেস যুক্তরাষ্ট্র যেখানে লড়বে সেটা একটু দেখে নিতে চাই এক নজরে। প্রথমেই আমাদের সামনে আসবেন রিজা হেনড্রিক্সের এই বিশ্বকাপে যদি আমরা তাদের পরিসংখ্যানটা দেখি, এই ব্যাটসম্যান 4টা ম্যাচ খেলে মাত্র 50 রান করেছেন এবং একই সঙ্গে তার গড় মাত্র 12, অর্থাৎ তার নামের প্রতি যে সুবিচারটা রয়েছে সেই সুবিচারটা তিনি করতে পারেননি একেবারেই। তার কারণটা হচ্ছে উইকেটের দোষ দেওয়া যেতে পারে এক্ষেত্রে। সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন সেই অনুযায়ী আসলে ব্যাটসম্যান স্পেশালি রিজা হেনড্রিক্স যেভাবে ব্যাটিং করেন সেইভাবে আসলে কাজটা করতে পারেননি তিনি। সেটা উইকেটের দোহাই দিতে পারবেন না তিনি যদি না পরের ম্যাচটাতে অর্থাৎ অ্যান্টিগায় গিয়েও সে ধরনের কিছু হয়। আমরা যদি পরবর্তী ব্যাটসম্যানের কথা, এই ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা সবসময় থাকে যখন সাউথ আফ্রিকার ম্যাচ থাকে। কুইন্টন ডি কক মোস্ট হার্ড হিটার ব্যাটসম্যান এই দলটার, ওপেনিং করেন বাংলাদেশের বিপক্ষে, শুরুটাও দুর্দান্ত করেছিলেন কিন্তু গ্রুপ পর্বে সেই জায়গায় কিন্তু শেষ পর্যন্ত ফেইলিওর হয়েছেন এবং বাংলাদেশি পেসারদের কাছে শেষ পর্যন্ত তাকে ধরাশায়ী হতে হয়েছে, যেই বিষয়টা কিন্তু পরবর্তীতে আবার নাও হতে পারে। অর্থাৎ অ্যান্টিগাতে আমরা যে ম্যাচের কথা বলছি সেখানে যুক্তরাষ্ট্রের পেসাররা তাকে সামাল দিতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন। আমরা যদি পরবর্তী বোলারের দিকে তাকাই, সাউথ আফ্রিকার ক্ষেত্রে এনরিক নরকিয়া কিন্তু আলাদাভাবে নজর কাড়বেন, কারণ এই বোলার কিন্তু সাউথ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। আমরা দেখতে পাচ্ছি 4 ম্যাচে তার 9 উইকেট, 7.77 রান প্রতি তিনি একটা করে উইকেট শিকার করেছেন এবং ইকোনমিটা কিন্তু ভয়াবহ, অর্থাৎ তাকে যে কোনো ব্যাটসম্যান ভয় পাবে তার এই বিশ্বকাপের ইকোনমি দেখে। 4.37 মাত্র, এবং এই ইকোনমি দিয়ে সেটা যদি তিনি ধরে রাখতে পারেন আলটিমেটলি তাহলে কিন্তু যে কোনো দলের বিপক্ষেই দুশ্চিন্তার কারণ হয়ে উঠবেন যে কোনো দলের জন্যই এই এনরিক নরকিয়া। এর পরবর্তীতে আরেকজন বোলার সাউথ আফ্রিকার, তার ওটোনেইল বার্টম্যানের কথা যদি আমরা বলি, বার্টম্যান কিন্তু এবারের বিশ্বকাপে 4 ম্যাচে 5টা উইকেট নিয়েছেন। নরকিয়া ঠিক নিচের দিকেই রয়েছেন ওপেনিংয়ে বোলিং করার ক্ষেত্রে, উইকেট শিকারের ক্ষেত্রে, এবং এইবারের বিশ্বকাপে তিনি যে গড় রান করেছেন, গড়ে যে উইকেটটা নিয়েছেন অর্থাৎ প্রতি 3.40 গড় রানে তিনি একটা করে উইকেট শিকার করেছেন এবং তার ইকোনমিটাও কিন্তু 4-এর কাছাকাছি, একেবারে 4-5-এর অনেকখানি নিচে, যে কারণে আসলে তার ক্ষেত্রেও দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে প্রতিপক্ষের ক্ষেত্রে। আমরা শুধুমাত্র সাউথ আফ্রিকা নিয়ে তো আর আলোচনা করতে পারছি না। অন্যতম একজন বোলার যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রওয়ালকার, তিনি কিন্তু নজর কেড়েছেন। ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র সুপার 8 কনফার্ম করতে পারবেন না, নিজের চাকরি থেকে ছুটি নিয়ে তিনি কিন্তু শেষ পর্যন্ত এই গ্রুপ পর্বের খেলা শুরু করেছিলেন, কিন্তু সুপার 8-এ যাওয়ার কারণে তার ছুটির মেয়াদটা বাড়াতে হচ্ছে এবং এই রাউন্ডে এসেও তিনি যে ভয়াবহ একটা জায়গায় চলে যেতে পারেন সেটাও কিন্তু বলেই দেওয়া যাচ্ছে। 3 ম্যাচ খেলেছেন তিনি, 4টা ম্যাচ তিনি খেলেননি এবং সেখান থেকে 4টা উইকেট নিয়েছেন এবং তার ইকোনমিটা 5-এর সামান্য ওপরে। কিন্তু যখন এ ধরনের উইকেটে খেলা হবে যেখানে পেসার স্পিনাররা ব্যাটার বোলাররা সমান সুযোগ সুবিধা পাবেন, সেই জায়গাটায় কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ রোল অবশ্যই প্লে করতে পারেন। স্পেশালি তার দলের যে টিম স্পিরিটটা এই মুহূর্তে রয়েছে যুক্তরাষ্ট্রের, সেই জায়গায় কিন্তু নেত্রওয়ালকার তাদের তুরুপের তাস হয়ে উঠতে পারে। তো মোটামুটি এই ছিল পরিসংখ্যানের আলোকে এই দলটার, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং একই সঙ্গে সাউথ আফ্রিকার কারা হয়ে উঠতে পারেন, ভাইটাল রোল প্লে করতে পারেন এই ম্যাচটাতে, সুপার 8-এর প্রথম ম্যাচটাতে। সেই প্রসঙ্গে এতক্ষণ পরিসংখ্যানের আলোকে একটু দেখে নিয়েছিলাম কি অবস্থা। কিন্তু পরিসংখ্যান দিয়েই তো আসলে সব কিছু হয় না, পরিসংখ্যানের বাইরেও অনেক কথা রয়ে থাকে এবং অনেক গল্প থাকে। সেই গল্পগুলো একটু জানার চেষ্টা করি আমরা এই পর্যায়ে ক্রিকেট কার্নিভালের। আমরা যদি প্রথমে আলী খানের কথা বলতে চাই, আলী খান যুক্তরাষ্ট্রের একজন পেসার এবং তিনি কিন্তু এবারের বিশ্বকাপ শুরুর পরে অর্থাৎ গ্রুপ পর্বের পর থেকে কিন্তু খুব বেশি যে ভালো বোলিং করেছেন সেরকমটা কিন্তু নয়, কিন্তু তিনি যে কোনো টাইম জ্বলে উঠতে পারেন। আমরা জানি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছিল 3টা ম্যাচ, সেখানে কিন্তু এই আলী খান বেশ ভুগিয়েছিল বাংলাদেশের ব্যাটারদেরকে এবং বোলিংয়ে উইকেট পাওয়াটাই আসলে সবসময় সব বড় কিছু করে ফেলেছেন, বিষয়টা এরকম নয়। টি-20-র ক্ষেত্রে রান চেক দিতে পারাটাও অনেক বড় ব্যাপার, আলী খান সেই কাজটা অনেক ভালো করতে পারেন। এবং পরবর্তীতে আমরা যদি একজন ব্যাটসম্যানের কথা বলি, অ্যারন জোন্স, তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম হার্ড হিটার একজন ব্যাটার এবং যেটা সহকর্মী সাইফুল রূপকও তার প্রতিবেদনে বলছিলেন যে জোন্স যে পরিমাণ ছক্কা মেরেছেন সেই পরিমাণ ছক্কার তুলনাটা আসবে সাউথ আফ্রিকার টোটাল ব্যাটিং লাইনের এবারের টোটাল বিশ্বকাপের ছক্কার সঙ্গে তুলনা হতে পারে। অর্থাৎ তিনি যেভাবে ব্যাটিংটা
করেন সেভাবে যদি সুপার হিটও এই অ্যারন জোন্স ব্যাটিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সহ অন্য যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সঙ্গেও তিনি সেভাবে মারমুখী হতে না পারলেও বাকিদের সঙ্গে যেভাবে খেলেছেন সেক্ষেত্রে এই সাউথ আফ্রিকার বিপক্ষেও তিনি যে সেভাবে জ্বলে উঠবেন না তেমনটা কিন্তু বলা যাচ্ছে না। সো তাকে নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হচ্ছে সাউথ আফ্রিকার বোলারদেরকে। সাউথ আফ্রিকার বোলাররা যারা দুশ্চিন্তা করছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন কেশব মহারাজ। আমরা পেসারদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা করছি এবারের বিশ্বকাপে, তার কারণ যুক্তরাষ্ট্রের পর্বটাতে যে পরিমাণ পেসাররা উইকেট পেয়েছেন, দাপট দেখিয়েছেন, রান চেক দিয়েছেন, সেই তুলনায় স্পিনাররা অনেকটা নির্বিষ ছিল। সেই জায়গায় কেশব মহারাজও খুব একটা যে বিষাক্ত ঘূর্ণি পাক তুলতে পেরেছেন 22 গজে সেই বিষয়টা কিন্তু ছিল না। তবে যেটা একেবারে শুরুতে বলছিলাম যে অ্যান্টিগার উইকেটে এই কেশব মহারাজ কিন্তু একেবারেই ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন, তিনি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, কারণ এখানে ঠিক জায়গায় বল ফেলতে পারলে এই উইকেটে কিন্তু উইকেট তুলে নেওয়া সম্ভব। এবং সেই জায়গায় ব্যাটসম্যানরা তাকে নিয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা যারা কিনা এই মাঠটাতে খুব বেশি খেলে অভ্যস্ত না, সাউথ আফ্রিকার ব্যাটাররা, এবং তারা খুব রিসেন্টলি কিন্তু এই অ্যান্টিগায় খুব বেশি খেলেনি, তারা খেলেছে যেই সময়টাতে তার চেয়েও রিসেন্টলি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা খেলেছে, অর্থাৎ মাঠের যে পরিচিতির বিষয়টা রয়েছে সেদিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। এবং একই সঙ্গে কেশব মহারাজের জন্য সেটা চ্যালেঞ্জিং হবে যে মাঠের অবস্থা বুঝে নিজের ক্যালিবারটা কাজে লাগানো। তো মোটামুটি এই ছিল এক্স ফ্যাক্টরের দিক থেকে কারা আসলে শেষ পর্যন্ত এই পর্যায়ে হয়ে উঠতে পারেন তুরুপের তাস সাউথ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচে। বাংলাদেশ সুপার 8-এ খেলবে এবং কোন পজিশনে তারা রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, তার আগে একটা প্রতিবেদন দেখব চাই। টাইগারদের টি-20 ক্রিকেটের অন্যতম প্রসপেক্ট জাকের আলী অনেক রিস্ট স্পিনের ভ্যারিয়েশনটা বুঝতে পারছেন না। নেপালের বিপক্ষে ভাইটাল মোমেন্টে তাই সন্দীপ লামিচানের চালাকি বুঝতে ব্যর্থ হয়েছেন, তাতেই পড়েছেন তুমুল সমালোচনার মুখে। কিন্তু প্রশ্ন হলো যে ঘরোয়া ক্রিকেটে তৈরি হয়েছেন এই ব্যাটার, সেখানে কটা লেগ স্পিন খেলার সুযোগ পান? লঙ্গার কিংবা শর্টার কোনো ভার্সনেই যে বাংলার ক্রিকেটের রিস্ট স্পিনের কদর নেই। রিপোর্টে বিস্তারিত। কিংস্টাউনে 16 নম্বর ওভারের দ্বিতীয় বলে লামিচানের ব্যাকআপ লেন্থে করা গুগলিতে বোকা বনে গিয়েছিলেন জাকের আলী। সে যাত্রায় বেঁচে গেলেও পরের বলটাও আসলো একই লেন্থে। এবারও নেপালি লেগির গুগলির ভেলকি এবং এই দফায়ও লামিচানের রিস্ট পজিশন বুঝতে ব্যর্থ টাইগার উইকেট কিপার ব্যাটার, তাতেই ভাঙল স্ট্যাম্পটা। খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, অথচ বোলারের হাত দেখে ওপার থেকে লেগ ব্রেক না গুগলি আসছে সেটা বুঝতে না পারার কারণে সমালোচিত হচ্ছেন জাকের আলী। কিন্তু এমন বোলিং ঘরোয়া ক্রিকেটে সামলানোর অভিজ্ঞতা কতটা আছে তার, সেটা বুঝতে একই দলে থাকা লেগি ঋষাদের উদাহরণটাই টানা যেতে পারে। চলতি বিশ্বকাপে রিস্ট স্পিনারদের মধ্যে ঋষাদই গড়ে সবচেয়ে বেশি টার্ন আদায় করে নিয়েছেন। এই দিক থেকে পেছনে ফেলেছেন হালের সেন্সেশনাল লেগ স্পিনার রশিদ খানকেও। এই ধাঁচের বোলিংয়ে স্বভাবতই খানিকটা খরুচে ছিলেন, কিন্তু ব্রেক থ্রু এনে দেয়ায় নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবেই। 6 ফিট 3 ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের রিস্ট স্পিনারের পাশাপাশি আছে হার্ড হিটিং ক্যালিবার, সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু তাকে হাতে ধরে গড়ার চ্যালেঞ্জ নিয়ে এগোনো হাথুরু সিংহে বলছেন ঋষাদের জন্য মূল বাধা ঘরোয়া লিগ, কারণ সেখানে সে ম্যাচ পায় না। 2018 সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় 22 বছর বয়সী ঋষাদের। এই 6 বছরে সেখানে ম্যাচের সংখ্যা মাত্র 19। ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে প্রথম খেলার সুযোগ হয়েছে 2022 সালে এসে। এখন পর্যন্ত সেখানে খেলতে পেরেছেন 16টি ম্যাচ। দেশের টপ লেগ স্পিনারের এই যখন অবস্থা, তখন এই ঘরানার বোলারদের দেশের ক্রিকেটে অবস্থান কোথায় সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। আর সে কারণে ঘরোয়া লিগে তৈরি হওয়া ব্যাটারদের এমন বল ফেসও করতে হয় না। ফলাফল যা হওয়ার হয়েছেও তাই। বয়সভিত্তিক পর্যায় থেকে নারী ও পুরুষ জাতীয় দল রিস্ট স্পিনে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা সর্বজন বিদিত। আর তাই আইসিসির সহযোগী দেশ নেপালের লেগি লামিচানের ট্রিক, সেন্ট ভিনসেন্টের আনইভেন বাউন্সি উইকেটে মাত্রই গেল বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত জাকের আলী যে বুঝতে পারবেন না সেটাই স্বাভাবিক। কেবল ওই ক্রিকেটারের চাছা ছোলা সমালোচনা করে কি দিন ফিরবে? দায়টা যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের ওপরই পড়ে, যদিও যা এতদিন হয়ে আসছে এখনো হচ্ছে তাই। ক্রিকেটারদের তুলোধুনো করেই দায় সারছে সবাই। খালিদ জামিল, একাত্তর। প্রতিপক্ষের ট্রিক্স বুঝতে না পারা, বোলাররা কিভাবে বোলিং করবেন বা করতে যাচ্ছেন সেটা ধরতে না পারা, সেটার পেছনে আসলে ক্রিকেটারদের দায় কতটা, বাংলাদেশের ক্রিকেটাররা কতটা দায় এড়িয়ে যান বা নেওয়া উচিত, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
মোহাম্মদ আশরাফুল, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং রিস্ট স্পিন বলি কিংবা লেগ স্পিন বলি, তাদের বলে বাংলাদেশের দুর্বলতা, এটা নিয়ে আলোচনাটা পুরনো, কিন্তু বিশ্বকাপে সেই আলোচনা নতুনভাবে আসছে। সেই দুর্বলতাটা সময়ের সঙ্গে সঙ্গে কাটিয়ে উঠতে পারছে কতটা বাংলাদেশের ব্যাটাররা? ধন্যবাদ, ঈদ মোবারক সবাইকে। অবশ্যই কোয়ালিটি স্পিনারের এগেনস্টে যে আমরা সবসময় দুর্বলতা আছে, এটা এখনো আমরা দেখছি। এটা আসলে সবারই, ম্যানেজমেন্ট আর সিস্টেম বলেন, প্লেয়ার বলেন, যারা কোয়ালিটি প্লেয়ার তারা কিন্তু সিস্টেমে না থাকলেও তারা কিন্তু এই কাটিয়ে উঠে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ তারা কিন্তু রান করেছেন প্রায় সবগুলা ফরম্যাটে মিলে 15,000-এর বেশি রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সিস্টেম খারাপ হলেও তারা কিন্তু কোয়ালিটি বলে তারা কিন্তু নিজের উদ্যোগে এই জিনিসগুলা করেছেন বলেই তারা সার্ভাইভ করতে পেরেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। হ্যাঁ, আমাদের হয়তো রিস্ক স্পিনার নাই, কিন্তু আপনাকে প্রচুর যদি আপনি খেলা দেখেন, তখন আপনার খেলা দেখলে হাত যদি ফলো করেন, তখন আপনার এই জিনিসটা হয়তো আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, একটা দেখা এবং একটা খেলা দেখলে হয়তো 70% আপনি শিখতে পারবেন, ওই 30% আপনাকে খেলে ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে। তো সেই জিনিসটা হয়তো আমরা পাই না বেশি। তো অবশ্যই দুইজনকে আপনি দোষারোপ করতে পারেন যে সিস্টেমে নাই, এবং প্লেয়ারকেও দোষারোপ করতে পারেন যে প্লেয়ার হয়তোবা বেশি ফলো করে না। যেহেতু আপনার অপোনেন্টের লেগ স্পিনার ছিল, আমাদের টিমে একজন ছিল, তার বল যদি বেশি বেশি খেলতো। এটা আসলে ছোটবেলা থেকে হয়। আপনি যদি একদম ছোটবেলা থেকে যখন ট্রেনিং করবেন, এই ট্রেনিং এ যদি আমি যেমন বেশি লাকি ছিলাম, অঙ্কুর ক্রিকেটার্সে বড় হয়েছি, ওয়াহিদুল গনি স্যার কোচ ছিলেন, উনি একজন লেগ স্পিনার ছিল, গুগলি করতেন, ওনার বল খেলতাম, ওনার হাত দেখে শিখেছি। ইব্রাহিম সাগর একজন ছিলেন আমাদেরই ফ্রেন্ড, সে শাকলাইন মুস্তাকের কাছ থেকে দুসরা শিখেছিল। তো তার বল খেলে খেলে আমার জন্য সহজ হয়েছিল মুরালীধরনকে ফেস করাটা। তো এইটা আপনার একদম ছোটবেলা সেই ক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল, দুর্বলতা আসলে দুই ধরনের। একটা হচ্ছে বল করতে পারা বা না পারা, সেই জায়গায় দুর্বলতা, আর একটা হচ্ছে সেই বলটা ফেস করা এবং সেখান থেকে সেই চ্যালেঞ্জটা জেতার ক্ষেত্রে দুর্বলতা, ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেটা সত্যি। বাংলাদেশের আসলে দুর্বলতাটা সবচেয়ে বেশি ভোগায় কোন জায়গাতে? কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে ডেফিনেটলি আমরা যখনই কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে খেলি। আর এখন এই ওয়ার্ল্ড কাপে আমি যেটা বলবো যে আসলে উইকেট গুলা তো ডজি উইকেট, একদম সিম্পল উইকেট না। এখানে আপনার দেখা যাচ্ছে যে 105, 7, 115, 20 করলেই ম্যাচ জিতে যাচ্ছে। কোয়ালিটি বোলিং এগেইনস্টে এই ধরনের উইকেটে খেলাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেইটা আমার মনে হয় যে অবশ্যই আপনার যারা মেন্টালি অনেক স্ট্রং হচ্ছে, গেমটা ভালো রিড করতে পারছেন, তারাই একটু ভালো খেলছেন। দেখেন এই জায়গায় কিন্তু ক্লাসেন কিন্তু 4টা ম্যাচের মধ্যে 2টা-3টা ম্যাচে কিন্তু সে পুরো টিমকে সেভ করেছেন, কারণ যে সে এক্সপেরিয়েন্স এবং সে সুন্দর রিড করতে পেরেছেন যে না। সেখানে আপনি কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে চ্যালেঞ্জের কথা বলছিলেন, একদম সংক্ষেপে জানতে চাইবো মোহাম্মদ আশরাফুল, যে এখন তো সিনারিও চেঞ্জ হচ্ছে বিশ্বকাপের। আমরা দেখেছি যখন যুক্তরাষ্ট্রে খেলা ছিল পেসারদের দাপট ছিল, এখন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হয়তো স্পিনাররা দাপট দেখাবেন। সেই জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জটা কি বাড়তে যাচ্ছে কিনা? ডেফিনেটলি, যেহেতু আমাদের ফার্স্ট টার্গেট ছিল সুপার 8, সেটা আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা 4টা ম্যাচই ভালো ক্রিকেট খেলেছি। সাউথ আফ্রিকার সাথে আনলাকি, আম্পায়ারের কারণে জিততে পারেনি, আমাদেরও কিছু ভুল ছিল। তো সুপার 8টা ডেফিনেটলি আমাদের পুরো সবাই তাকিয়ে থাকবে এখানে আমরা কেমন ক্রিকেট খেলি। আমাদের গ্রুপটাও স্ট্রং, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, 3টা টিমই খুব স্ট্রং টিম। তো অবশ্যই আমি আশা করবো যে আমরা বোলিং ইউনিট তো চমৎকার করছেন লাস্ট 4টা ম্যাচে। তো ফার ওয়ার্ল্ড কাপে বেস্ট বোলিং আমরা মনে হয় করছি। তো ব্যাটসম্যানরা জাস্ট যে 10-15টা রান শর্ট হচ্ছে, সেটা যদি তারা করতে পারে, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আশা করছি। আমরা আসলে সেই প্রত্যাশাটা করতে চাই মোহাম্মদ আশরাফুল, এবং প্রত্যাশা করতে চাই যে বোলারদের পাশাপাশি এবার ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা হয়তো বা বেশি হবে সুপার 8-এ গিয়ে। আমরা কোয়ালিটি স্পিনের অ্যাটাকে খেলতে নামছি সুপার 8-এ গিয়ে, সেই জায়গায় বাংলাদেশ কতটা সেই চ্যালেঞ্জ জিততে পারে সেদিকেই নজর থাকবে নিশ্চয়ই সবার। মোহাম্মদ আশরাফুল, অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কথা বলছিলাম লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতা, বিশেষ করে ব্যাটসম্যানরা যে দুর্বলতার কারণে ভুগছেন, সেখান থেকে কতটা কাটিয়ে উঠতে পারছে বাংলাদেশের এই ব্যাটাররা, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ বিস্তারিত।